বাংলায় ভোটের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন বিতর্কে জাতীয় রাজনীতি তোলপাড়। দেশের সাংবিধানিক প্রধানকে অপমানের অভিযোগে আরো তীব্র রাজনৈতিক বাদানুবাদ। আর অন্যদিকে রাজনীতি চড়ছে এসআইআর নিয়েও আজ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। অন্যদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজকে নবম দিন, থামা তো দূরের কথা আরো ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। এদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি থেকে সিলিন্ডার বুকিং এ নয়া নিয়ম, জেরবার মধ্যবিত্ত। আবার নাগরিকদের জন্য বাসিন্দাদের মাথাপিছু দৈনিক তেল বরাদ্দ কমালো তেহরান। ফলে প্রশ্নটা উঠছে সুরাহা কোন পথে। জানিয়ে স্টুডিওয়ে আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে অপমান করা হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির তোলপাড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সভাস্থল পরিবর্তন এবং তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ঘিরে তোলপাড় এই মুহূর্তে রাজ্য নয় শুধু জাতীয় রাজনীতি। গতকালকের পর আজও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখাবো এই প্রতিবেদন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন, তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ। বিজেপির দাবি তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। শনিবার থেকে এই নিয়ে তোলপাড় রাজনীতি। রবিবার যা আরো এক ধাপ এগোলো। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন, প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। দুটি জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বদলের খবর না পাওয়ায় অনেকে বিধাননগরে চলে যান। দূরত্বের কারণে আর বাগডোগরায় যেতে পারেননি। সেই খবর পেয়ে বাগডোগরার অনুষ্ঠান সেরে বিধাননগরে এসে কার্যত উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं प्रशासन का क्या हुआ, पता नहीं प्रशासन का मन में क्या हुआ। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি। ইট ইজ নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট প্রোগ্রাম অ্যান্ড নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ইনভলভ, সো ডোন্ট ব্লেম আস। উই গিভ ফুল রেসপেক্ট টু দ্য চেয়ার only because election is coming, and on the eve of election whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? কিন্তু বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। পাল্টা মেট্রো চালনের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। এদিকে রাষ্ট্রপতি সফরের প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান নিয়ে, সেটা নিয়ে বিতর্ক শুধু রাজ্যে নয় গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। আমি এখানেই সুমন বাবুর কাছে আসবো। সুমনদা, একটা বিষয় বলুন, অন্য কেউ তো নন,
অন্য কোনো বিরোধী দলের নেতা নেত্রীও নন, দেশের সাংবিধানিক প্রধান, রাষ্ট্রের প্রধান, দেশের প্রথম নাগরিক, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, তাকে অপমান করা হয়েছে এমন অভিযোগে সরব হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন যে অভূতপূর্ব, এবং আজকে বলছেন নজিরবিহীন, শুধুমাত্র রাষ্ট্রপতিকে অপমান নয়, দেশের সাংবিধানিক প্রধানকে অপমান করা হয়েছে। এমন ঘটনা এর আগে ঘটেনি। ক্ষমতার উদ্ধত্তে তৃণমূলের পতন হবে, এটা কি রাজ্যের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল হলো? আমি প্রথমেই মাননীয় রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবো যে মানে আপনি আপনার যে চেয়ারের যে সম্মান, সেই সম্মান রক্ষা করে আপনি দয়া করে রাজনীতিতে জড়াবেন না। কারণ বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিশেষত ভীষণভাবে দিশাহারা। অর্থাৎ তারা কিভাবে পশ্চিমবঙ্গে 2026-এর ভোট যুদ্ধটা লড়বে সেটা নিয়ে তারা খুব ভীষণভাবে কনফিউজ। ফলে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনকে তারা ব্যবহার করেছে, তার আগে ইডিসিবিআইয়ের কথা আমরা বারবার দেখেছি। এখন আবার মাননীয় রাষ্ট্রপতি তাকেও এই ঘটনার সঙ্গে একটা রাজনীতির যোগাযোগ, সেই যোগাযোগ তৈরি করে দিচ্ছে আর কি। এখন গতকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রীরা ছিলেন না বলে রাষ্ট্রপতি অভিযোগ করেছেন, কিন্তু আপনি বলুন তো যে মুখ্যমন্ত্রী তো মানুষের সমস্যা নিয়ে, মুখ্যমন্ত্রী তো নির্বাচিত, মানুষের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, এবং তিনি মানুষের যে অসুবিধে, মানুষের যে দুর্দশা, মানুষের এসআইআর নিয়ে যে সংকট তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং যেভাবে একটা রাক্ষুসে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা দেখছি এসসি এসটি মাইনরিটি মহিলা ভোটারদের ক্রমাগত নাম কাটার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি গত দুদিন ধরে তিনি আজকে নিয়ে তৃতীয় দিন তিনি কিন্তু ধর্ণা মঞ্চে রয়েছেন। ফলে তার পক্ষে এই জায়গাতে যে কাটসি মেনটেন করা প্রয়োজন ছিল, যে কথা তিনি উল্লেখ করেছেন, সেটা হয়তো করা হয়নি। কিন্তু মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার প্রশ্ন যে আপনি তো শুধু পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি নন, আপনি তো সারা ভারতবর্ষের রাষ্ট্রপতি। আপনি 2025-এর যে এনসিআরবি রিপোর্ট বলছে যে গত 1 বছরে এসসিদের, শুধু এসটিদের বিরুদ্ধে 28.8% অপরাধ বেড়েছে। আপনি কোথাও মুখ খোলেননি তো। আপনি নিশ্চয়ই আপনার কাছে খবর আছে যে মণিপুরে 22-23-এ, যেখানে 2022 সালে মাত্র 9টি ঘটনা ঘটেছিল, সেখানে 2023 সালে সংখ্যাটা 3399। আপনি একবারও মণিপুরের জন্য আপনি দুঃখ প্রকাশ করেননি তো, বা মণিপুর নিয়ে আপনি কোনো বিবৃতি এখানে একটু বিরত করি বলি, তার সঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলের অনুমতি পাওয়া, প্রশাসনের অনুমতি না দেওয়া, তার কি যোগ আছে আপনি বলতে পারেন? রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল মানে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব রাষ্ট্রপতি সর্বোচ্চ মানের তিনি সিকিউরিটি পান, এবং সেই সিকিউরিটি সংস্থা পুরো ব্যবস্থাটা দেখাশোনা করেন। অর্থাৎ রাষ্ট্রপতির স্থান, মানে তার অনুষ্ঠানের স্থান সবথেকে নিরাপদ যে জায়গাটা, সেই জায়গাটা বেছে নেওয়াই হচ্ছে রাষ্ট্রপতির যে তারা যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তাতে যে টিম রয়েছে, সেই টিমের গুরুত্বপূর্ণ কাজ। ফলে গোটা ঘটনাটাতে শুধুমাত্র আজকে যে ঘটনাটা বারবার ধরে আপনারা বারবার ধরে দেখাচ্ছেন এবং রাষ্ট্রপতিও বলতে বাধ্য হচ্ছেন, আমার তো দুঃখ লাগছে এটা, যে আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন রাষ্ট্রপতি বলেছেন, উষ্মা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, আমরা দেখিয়েছি। আমরা বলছি যে মাননীয় রাষ্ট্রপতি, আপনি বিজেপির ফাঁদে পড়বেন না। বিজেপি রাজনীতি করছে পশ্চিমবঙ্গে, এবং আপনার মতো একজন প্রথম সম্মানীয় ব্যক্তি যিনি সারা ভারতবর্ষের, তাকে পর্যন্ত আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি যেখানে কনজেস্টেড বলা হলো, একেবারে অনুষ্ঠান বিকল্প জায়গায় অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি সেখানে গিয়ে বলছেন যে একেবারে 5 লক্ষ লোকের এখানে অ্যারেঞ্জমেন্ট করা যেত। অর্থাৎ অনুমতি কি কারণে দেয়নি, এই প্রশ্ন খোদ রাষ্ট্রপতি তুলছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষের দুর্দশার কথা বলছেন। সুমনদাকে আমি স্মরণ করিয়ে দেবো, উত্তরবঙ্গে যখন প্রবল বৃষ্টি এবং ভূমিধসের মতন ঘটনা ঘটলো, বিপর্যয়, সেটা মানুষের দুর্দশা ছিল না? সেখানে কি প্রয়োজনীয়তা ছিল না সরাসরি সেখানে যাওয়ার? দুর্দশার বিষয়টা প্রায়োরিটির ভিত্তিতে তখন বিবেচনা করা হয়েছিল কি? কিন্তু আমি এখানে শতরূপাদির কাছে আসতে চাইবো। সুমনদা, শতরূপাদির কাছে আসতে চাইবো। দেখুন, আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রপতির সম্মান সর্বোপরি, তার সঙ্গে কোনো আপোষ চলতে পারে না। তিনি একেবারে ঠিকই বলছিল পাপিয়া যে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, এবং তিনি সাংবিধানিক প্রধান। আমি বলছি উল্টো দিক থেকে শতরূপাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবিটা সামনে তুলে ধরছেন, আমি ছবিটা আরেকবার দর্শকদের সামনে রাখতে বলবো। খুব ভুল না হয়ে থাকলে এটা 2024 সালে মার্চ মাসে যখন এলকে আডবাণীকে যখন ভারতরত্ন দেওয়া হচ্ছে তার বাসভবনে, তখনকার ছবি। এই ছবি দেখিয়ে প্রশ্ন করছে সম্মান কি সমানভাবে রাষ্ট্রপতির বিজেপিরও করে থাকে? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বসে আছেন, অথচ রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতিকে কোন সম্মান প্রদর্শন প্রধানমন্ত্রী করছেন, এই প্রশ্ন তো তৃণমূল তুলছে ছবিটা দেখিয়ে। সুব্রজিৎ, আমি সুমনদার সময় কোনো কথা বলিনি। আমি আশা করব সুমনদা
বিজেপির দিশা ঠিক করতে করতে আমার কথাবার্তার দিশা যেন ঠিক আপাতত না করেন, তো শুনতে প্র্যাকটিস করতে বলুন। এই ছবিটার কথা আমি জানি না ডিজিটাল কি কোন সময় কোন মুহূর্তে কি রেলেভেন্স আছে আমি জানি না, কিন্তু আমি কয়েকটা ফ্যাক্টস এখানে বলতে চাই। তোমরা বারবার টেলিভিশনে, তোমরা কেন সমস্ত চ্যানেল, মাননীয় রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি পাপিয়া একদম ঠিক বলেছে, আমি আর রিপিটই করছি না, ফার্স্ট সিটিজেন, আমি মহিলা, সাঁওতাল, এই মুহূর্তে আমি যদি আপাতত সাইডে রাখি, উনি হচ্ছেন নাম্বার 1 সিটিজেন। উনি যেখানে খুশি, দেশের যেখানে খুশি যেতে পারেন এবং প্রোটোকল অনুযায়ী বিশ্বের যেখানে খুশি উনি যেতে পারেন। উনি যখন আসেন, যে জায়গায় যাচ্ছেন, তার যে করেসপন্ডিং হেড অফ স্টেট তাকে রিসিভ করার কথা। হেড অফ স্টেট যদি ব্যস্ত থাকে, এই ক্ষেত্রে উনি রান্না করছেন না কী করছেন ভগবান জানে, মুখ্যমন্ত্রী কী করছেন, কিন্তু বাকি যে কোনো ক্যাবিনেট মিনিস্টারও যদি না যেতে পারে, কোনো সেক্রেটারিয়েটের কেউ, উত্তরবঙ্গের সেক্রেটারিয়েটের কেউ, কাউর একটা রাষ্ট্রপতিকে রিসিভ করা প্রোটোকলের মধ্যে পড়ে। রাষ্ট্রপতি বিজেপির নেতা নয়, এটা তৃণমূলকে মাথা থেকে বের করে দিতে হবে। যেদিন রাষ্ট্রপতির মনোনয়ন হয়, যেদিন উনি সোয়ারিং ইন করেন, সেই দিন থেকে উনি দেশের রাষ্ট্রপতি। এবার আমি আসি এক একটা করে। উনি মহিলা, তাকে তো অপমান করলই, যেটা তৃণমূল থেকে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও করে থাকে। উনি আদিবাসী, মানে সর্বোচ্চ প্রতিনিধি, সেখানে উনি নাইন্থ ইন্টারন্যাশনাল আদিবাসী কনফারেন্সে, ট্রাইবাল কনফারেন্সে উনি গেছিলেন। সেটা লজিস্টিক্স ডেফিনেটলি যেরকম ওনার ডিপার্টমেন্টের দেখার কথা, স্টেটের তরফ থেকে সেটা প্রোভাইড করার কথা। আমরা এও দেখেছি, তোমার সঙ্গে আমি শো করেছি শুভ্র, যেখানে রাস্তা নেই কিন্তু ভিআইপি মুভমেন্ট হবে বলে রাতারাতি রাস্তা করে দিয়েছে। রাষ্ট্রপতির জন্য অ্যাকোমোডেশন, রানিং ওয়াটার, সিভিল অ্যারেঞ্জমেন্ট রাতারাতি ইচ্ছে থাকলে রাতারাতি করে দেওয়া যায়, যেটা ওরা করার চেষ্টা পর্যন্ত করেনি। কারণ তৃণমূলের সমস্যা হচ্ছে অপোজিশন করতে করতে করতে, ওরা একটা দলের অপোজিশন করতে করতে আজকে সেন্ট্রাল এজেন্সি হাই আমি একটা প্রতিবাদ জানাতে চাইছি যে বিজেপির আমাকে বলেছে আমি একটা প্রতিবাদ জানাই, সেটা হচ্ছে যে দেখুন বিজেপির মানে চিন্তা ভাবনার মধ্যে কিরকম মনুবাদী সংস্কৃতি মিশে আছে। আমি কিন্তু গোটা আলোচনা যখন হলো, সেই আলোচনাতে আমি একবারও রাষ্ট্রপতি কোন জাতি এই কথাটা উল্লেখ করিনি। আজকে কেন কথা বলতে হচ্ছে যে রাষ্ট্রপতি প্রতিনিধি, এই কথাটা উনি কি করে মুখ দিয়ে উচ্চারণ করছেন? আজকে যে মনুবাদী সংস্কৃতি, সেই মনুবাদী সংস্কৃতির ধারক বাহক বিজেপি, যারা সমাজ বিভাজনে বিশ্বাস করে, যারা মনে করে উচ্চ বর্ণ নিম্ন বর্ণের মধ্যে ব্যবধান থাকা প্রয়োজন, শোনা যাবে না। শতরূপাদি বলছিলেন, আমি শুধু একটু তথ্যটা উল্লেখ করতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এবং আজকেও একেবারে ট্যাগ করে দিয়েছেন এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেই চিঠি, যে চিঠিগুলো প্রশাসনিকভাবে দেওয়া হয়েছিল, সেই চিঠি উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারা কারা একেবারে মাননীয় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য ছিল। মেয়র শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, ডিএম দার্জিলিং অ্যান্ড সিপি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য অ্যাপ্রুভড লাইন আপ শেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট, সিএম ওয়েস্ট বেঙ্গল ওয়াজ নট পার্ট অফ দ্য লাইন আপ অর দ্য ডেজ প্ল্যান। এটা উল্লেখ করে দিলাম শতরূপাদির জন্য। এবার আমি শুভময়দার কাছে এই প্রশ্নে আসতে চাইবো, আবার আসবো। শুভময়দা আমার সময় চিন্তা করছিল, শুভময়দা আসছি আপনার কাছে। শতরূপাদি, আজকে মাননীয় রাষ্ট্রপতি কি সুন্দর বিনম্রভাবে, নরমভাবে, উনার যেরকম স্বভাবসিদ্ধ অভ্যেস, কি সুন্দরভাবে উনি বলেন আমার ছোট বোন মমতা ব্যানার্জি। কিন্তু মমতা ব্যানার্জি কি করো, আপনারা 50 বার আসবেন, আমায় পেছন পেছন ঘুরতে হবে, এটি কি কোনো মুখ্যমন্ত্রী জানে? সে তো আমাদেরও মুখ্যমন্ত্রী আনফর্চুনেটলি, কিন্তু সে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কোনো দলের মুখ্যমন্ত্রী হওয়ার ঊর্ধ্বে উনি দলের ঊর্ধ্বে উঠতে পারেন না। উনি অপোজিশন করতে গিয়ে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে সরব হয়েছে বিজেপি। গতকাল রাষ্ট্রপতি যে যে জায়গায় উষ্মা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, দেখুন ভালো করে এই জায়গাটা, যে এখানে এসে মনে হচ্ছে এখানে সম্মেলন হলে ভালো হতো। জানি না প্রশাসনের কি হয়েছে, প্রশাসনের মনে আছে কিনা জানি না। মমতাজি আমার বোনের মতো, জানি না হয়তো কোনো কারণে রাগ করেছে, কোনো কারণে ওরা চাইছেন আমি না আসি, কিন্তু আমি এলাম। আমি এই জায়গাটায় বলতে চাইছি, এটা কি রাজ্যের জন্য খুব একটা অভিপ্রেত ছবি? রাজ্যের জন্য অভিপ্রেত ছবি নয়, আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র, তার যে ট্র্যাডিশন, এটা হয়তো সংবিধানে হয়তো কোনো কিছু অত পরিষ্কারভাবে লেখা নেই, তার জন্যে বিষয়টি অনভিপ্রেত। এবং এই গোটা বিষয়টিতে কোন জায়গাটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ তরজায় বিশ্বাসী,
এবং সেই তরজার জায়গাটা হয়তো আমাদের ভালোই লাগছে, কিন্তু যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে একেবারে সরকারি আকাশপাতায় আপনি যদি লক্ষ্য করে দেখেন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনি কি বলেছেন সময়ের প্রয়োজন হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক এম্পাওয়ারমেন্টের যে জায়গা, সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। তিনি বলছেন একই সঙ্গে এই কাজগুলো করতে গিয়ে আমরা যেন আমাদের যে মূল সেটা ভুলে না যাই এবং আমাদের যে সংস্কৃতি সেই জায়গাগুলোকেও আমাদের ধরে রাখতে হবে। অর্থাৎ যে জায়গাটা হচ্ছে কি এই তর্কটায়, ঠিক যেমন এসআইআর এর ক্ষেত্রেও আপনারা তুলনা করে দেখবেন যে আমাদের দেশে যারা খুব গুরুত্বপূর্ণ পদে বসে আছেন তারা কিন্তু সাধারণ মানুষ যেটার জন্য লড়াই করছেন, একটা গণতান্ত্রিক ভোটার তালিকা, সেই জায়গাটি কিন্তু একেবারে উপরে যারা আছেন তাদের তর্ক বিতর্কে হারিয়ে যাচ্ছে। আমাদের দেশের গণতন্ত্র কি চাইছে? দেশের গণতন্ত্র চাইছে এই যে সাঁওতাল বা যারা আছেন, যারা হয়তো এখনো কিছুটা পিছিয়ে আছেন, তাদেরকে সামনে আনা, সে কথাই রাষ্ট্রপতি বলছেন তার ভাষণের প্রতিটি ছত্রে। কিন্তু আমাদের যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোর মধ্যে রাষ্ট্রপতি যে কথাগুলো বলে গেলেন সেই কথাগুলো হারিয়ে যাচ্ছে। এবং এই হারিয়ে যাওয়াটা কে চাইছে? এই হারিয়ে যাওয়াটা চাইছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক দল। এই হারিয়ে যাওয়াটা তারা চাইছে যারা গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যারা একজন কেন্দ্রে রাজত্ব করছেন, একজন রাজ্যে রাজত্ব করছেন। এনাদের আলোচনায় কি আসছে? একজন আরেকজনকে পরামর্শ দিচ্ছেন যে 2026 ভোটটা কিভাবে লড়াই করতে হবে, তারা ঠিকভাবে লড়ছেন কিনা, বিধানসভা নির্বাচনে কে কটি আসন পাবে, এবং সেই আসন পাওয়ার জায়গায় তারা কিন্তু সেই শিক্ষা, সেই এম্পাওয়ারমেন্ট, সেই স্বাস্থ্য তার কথা বলছেন না যেটা রাষ্ট্রপতি বলছেন। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল এই দুটো দল তারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একভাবে চলছেন, আর যখন নিজের দলের কথা বলছেন তারা কি কন্ট্রিবিউট করেছেন সেই বলাটুকুর সময়ই পাচ্ছেন না। তৃণমূল বা বিজেপির একজন নেতা যারা সরকারেও আছেন তাদেরও তো দিনে 86,400 সেকেন্ড, তার বেশি তো হতে পারে না। অবশ্য সময় টময়কে ওনারা লম্বা চওড়া করে নিতেও পারতে পারেন। ওনারা রাষ্ট্র থেকে দূরে সরে যাচ্ছেন, ফলে তাদের আলোচনার মধ্যে রাষ্ট্রের এগোনোর যে জায়গাগুলো, পশ্চিমবঙ্গে তো তৃণমূল ভালো কাজ কিছু করেছে, আপনি ওনাদের নেতাদের বলতে শুনবেন? বিজেপি তো ভারতবর্ষে দুর্দান্ত কাজ করেছে, পশ্চিমবঙ্গে তার নেতাদের বলতে শুনবেন ভারতবর্ষে বিজেপি কি কি ভালো কাজ করেছে? সারাক্ষণ যে আলোচনাটা ওনারা করছেন, এই তরজাগুলো ওনাদের প্রয়োজন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওনাদের থাকার জন্য, কারণ ওনারা কাজের কথাগুলো বলছেন না। আজকে রাষ্ট্রপতির গোটা বক্তব্যটা, ওইখানে গিয়ে যা যা বলেছেন একেবারে ভারতবর্ষের ওয়েবসাইটে আছে, একটু সার্চ দিলেই পাওয়া যাচ্ছে। বিজেপি তৃণমূলের কোনো নেতা সেই বক্তব্যগুলোকে নিয়ে একটি কথাও বলেননি গত দুদিন ধরে। তাদের আলোচনায় তরজা তো তারা অতিক্রম করতে পারতেনই, তারা তো বলতে পারতেন হ্যাঁ তরজা হয়েছে, এটা নিয়ে পরে আলোচনা হবে, আমরা আলোচনা করব। রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন 2026 বিধানসভা নির্বাচনের নিরিখে পশ্চিমবঙ্গে, সেটা দেখে আমরা কোন পথে হাঁটবো। বেশ, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো, সরাসরি দর্শকদের দেখাতে চাইবো যে রাষ্ট্রপতি স্থান পরিবর্তন, অর্থাৎ রাষ্ট্রপতি সভা যেখানে হওয়ার কথা ছিল একেবারে প্রশাসন সেখানে অনুমতি যেহেতু দেয়নি, 32 কিলোমিটার দূরে এই বিকল্প জায়গায় সভা হয়েছে, যা নিয়ে রাষ্ট্রপতি নিজের অসন্তোষ গোপন করেননি। তৃণমূল কংগ্রেস অপমান করেছে রাষ্ট্রপতিকে, এই অভিযোগে গতকাল সুর চড়িয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, আজকে আরও তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন। এবং পাল্টা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো একটা ছবিকে হাতিয়ার করে আসলে রাষ্ট্রপতির সম্মানটা করে কে, এই প্রশ্ন তুলে ধরেছেন। দেখুন, রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু প্রথমবার এসেছিলেন উত্তরবঙ্গ সফরে, নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে। কিন্তু সেই অনুষ্ঠানে স্থান পরিবর্তন নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাদানুবাদ। यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। রাষ্ট্রপতির এই বক্তব্য সামনে আসার পর শনিবারই এ নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করে নরেন্দ্র মোদী লিখেছিলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যি সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। আর রবিবার নারী দিবসের দিন সরাসরি এ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है।
देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। পাল্টা ধর্মতলার মঞ্চ থেকে ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। একইভাবে ছবি দেখিয়ে মথুরাপুরের সভা থেকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে? দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। एक आदिवासी राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। पश्चिम बंगाल की प्रबुद्ध जनता टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। देश का आदिवासी समाज भी कभी माफ नहीं करेगा। দিদি, ও দিদি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেন, টোন কাটেন, এটা কি প্রধানমন্ত্রীকে সাজে? প্রধানমন্ত্রীজি মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিতর্কে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছে কংগ্রেস। এগুলো কত অবদ্ধতা, বাংলার মুখ্যমন্ত্রী অবদ্ধতা করতে পরিপক্ক এবং তিনি অবদ্ধতা শিখিয়েছেন। তার প্রশাসককে তিনি যদি বলতেন যে একটা রাষ্ট্রপতি আসছে, ওই রাস্তা ঠিক করে দাও, দাঁড়ানোর জায়গা ঠিক করে দাও, আকাশ তো ভেঙে পড়তো না। সব মিলে বিতর্ক এখনই থামার কোনো লক্ষণ নেই। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, এই গণতন্ত্রের অপমান, দেশের অপমান ইত্যাদি নিয়ে এত কথা হচ্ছে, আমার তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা মনে পড়ে যাচ্ছে। অটল বিহারী বাজপেয়ীকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ভীষণ তিনি সম্মান করেন। এই অটল বিহারী বাজপেয়ী লোকসভায় সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলেন যে রাজনীতির খেলা চলতেই থাকবে, সরকার আসবে যাবে, দল জিতবে হারবে, কিন্তু এই সরকার যেন অটুট থাকে, এই গণতন্ত্র যেন অটুট থাকে। আপনি বলুন মিতাদি, গতকাল রাষ্ট্রপতির সফর ঘিরে রাষ্ট্রপতির সঙ্গে তার প্রোটোকল থেকে শুরু করে তার সভাস্থল পরিবর্তনকে কেন্দ্র করে যা যা ঘটনাগুলো ঘটলো, এটা দেশের সরকার নাকি দেশের গণতন্ত্র, কার সম্মান বাড়লো? দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রধান এবং তার অফিসের মর্যাদা, তার অফিসে তার চেয়ারের গরিমা মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের উপরে। আমাদের দেশে যে ফেডারেল স্ট্রাকচার আছে তার মধ্যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিন্তু একটা ভালো কার্যকরী সম্পর্ক না থাকলে, একটা ভালো ওয়ার্কিং রিলেশনশিপ না থাকলে কোনো সুস্থভাবে কোনো কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এটা খুবই দুর্ভাগ্যজনক যে যদি কোনো প্রোটোকল থেকে থাকে যে ওখানে চিফ মিনিস্টারের যাওয়ার কথা ছিল এবং চিফ মিনিস্টারের নিজের রাজনৈতিক কর্মসূচি থাকতেই পারে, কিন্তু সেই কর্মসূচি থেকে কি উনি কোনো রকমভাবে বিরতি নিয়ে যেতে পারতেন না বা ওখানে অন্যভাবে কিছুভাবে অ্যাসিস্ট্যান্স করতে পারতেন না? যেটা ঘটেছে সেটা ডেফিনেটলি দুর্ভাগ্যজনক। কিন্তু এটা বলার পরেও আমার কয়েকটা প্রশ্ন করার ইচ্ছে হয় বিজেপিকে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। যে ছবিটা দেখানো হচ্ছিল কিছুক্ষণ আগে, সেই ছবিটা আমার ফোনেও আছে, সেই ছবিটা কিন্তু ডিজিটালি ক্রিয়েটেড কোনো বা এআই ক্রিয়েটেড কোনো ফেক ছবি নয়। ওই ছবিতে সত্যি সত্যি আদবানিজি এবং মোদিজি বসে আছেন এবং আমাদের মহিলা আদিবাসী রাষ্ট্রপতি তিনি দাঁড়িয়ে আছেন। এটা কি ধরনের সম্মান? যখন আমাদের ভারতবর্ষের নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের উদ্বোধন ঘটল,
এবং সেই উদ্বোধনের অনুষ্ঠানে যখন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলো না, বা রাম মন্দিরের উদ্বোধনে বা রাম মন্দিরের যখন ভূমি পূজন হয়েছিল তখন যখন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, তখন কি রাষ্ট্রপতির গরিমা বা মর্যাদার খেয়াল রেখেছিলেন তারা? আমার তো মনে হয় না। তাই যখন বিজেপি বলে যে আমরা রাষ্ট্রপতির মর্যাদা নিয়ে চিন্তিত, তখন সত্যি সেটা খুব হাস্যকর মনে হয়। বিজেপি এবং বিজেপির পূর্বজ আরএসএস, তার আরএসএস এর এটা স্টেটেড একটা মাইন্ডসেট যে আদিবাসী দলিত হচ্ছে হিন্দু সমাজের নিম্ন বর্গের মানুষ। আদিবাসী এবং দলিতের অধিকারের লড়াইতে কোনোদিন আরএসএস বা বিজেপি থাকেনি। তাই আজকে যখন বিজেপি বলে মহিলা বা আদিবাসী বা রাষ্ট্রপতি, তখন সেটা সত্যি হাস্যকর মনে হয়। এবং আরেকটা ছোট্ট কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, যে বিজেপি কিন্তু রাষ্ট্রপতির অফিস বলুন বা রাজ্যপালের অফিস বলুন, তার রাজনীতিকরণের যে পদ্ধতি সেটাকে একটা মোটামুটি কলা বা একটা স্টেট অফ আর্টের জায়গায় নিয়ে গেছে। যেভাবে তারা তাদের রাজনৈতিক বক্তব্য, সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে আদিবাসী ভোট টানার জন্য, দলিত ভোট টানার জন্য যেভাবে তারা পলিটিক্স অফ অপটিক্স করে, যেভাবে তারা এই ধরনের অফিসকে রাজনৈতিকরণ করছে এবং যেভাবে পলিটিসাইজ করছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সেটা আগে হয়নি। আমাদের এখানে একটাই বক্তব্য, রাষ্ট্রপতির সম্মান হওয়া উচিত, তার প্রোগ্রাম তিনি যেখানে চেয়েছিলেন সেখানেই করে দেওয়া উচিত ছিল, তার যা যা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দরকার ছিল সেটা দেওয়া দরকার ছিল, প্রোটোকল মেনটেন করা দরকার ছিল। যদি মুখ্যমন্ত্রী না করে থাকেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টের ইনগরেশন বলুন, উদ্বোধনের অনুষ্ঠান বলুন বা রাম মন্দিরের ভূমি পূজন বলুন, কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে কিন্তু তার সম্মান আমাদের মোদী সরকার তো দেননি। তাই মোদী সরকারের মুখে যখন আমরা রাষ্ট্রপতির গরিমা বা মর্যাদার কথা শুনি, তখন সেটা সত্যি হাস্যকর মনে হয়। আমি এখানেই রাজাগোপাল বাবুর কাছে আসবো। মিতাদি যে কথা বলছেন যে বিজেপি যে অভিযোগটা যেভাবে আক্রমণ তৃণমূলের দিকে শানাচ্ছে, রাষ্ট্রপতির গরিমা, রাষ্ট্রপতিকে সম্মান কি বিজেপি নিজে দেখিয়েছে? সেই মর্যাদা কি বিজেপি বা কেন্দ্রীয় সরকার দেখাতে পেরেছে? রাজাগোপাল বাবু, এই যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সুসম্পর্কের কথা মিতাদি টেনে আনলেন, আমি বলছি এই রাজনীতির মধ্যে রাষ্ট্রপতি থাকবেন কেন, বা আদৌ কি তাকে টেনে আনাটা উচিত হয়েছে? এটা কি শুধুমাত্র রাষ্ট্রপতিকে নিয়ে যে গর্ব, যে গরিমা দেখানোর কথা ছিল, এটা কি নাকি পুরোটাই রাজনীতিকরণ করা হচ্ছে? না দেখুন, মানে রাষ্ট্রপতির ব্যাপারটা হচ্ছে যে উনি রাষ্ট্রের প্রতীক, সংবিধানের প্রতীক, ইন্ডিয়ান রিপাবলিকের প্রতীক। এটা আমাদের সবাইকেই মানতে হবে। যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে নানান জায়গায়, ইনক্লুডিং আমাদের এই প্যানেলে নানানভাবে, সেটা কিন্তু মানে সমীচীন নয়। যে সম্মান উনি ভোগ করেন, মানে তার প্রতি একেবারেই আমরা জাস্টিস করছি না। যে ধরনের কথা বলা হচ্ছে, মনুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা মানে যারা হচ্ছে আদিবাসী, তারা ভারতবর্ষের আদিপুরুষ, তাদেরকে মনু কখনো তাদের নিয়ে টানেননি। এবং এটাও শুনলাম তিনি নাকি নির্বাচিত নন। এটা মানে আমি জানি না, হ্যাঁ রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় এটা নিশ্চয়ই সকলেরই জানা আছে। যাই হোক, এই ধরনের কথা, রাষ্ট্রপতি পদকে প্রোটোকল ভাঙা, ব্লু আছে, ব্লু বুক গোপনভাবে থাকে, ব্লু বুক প্রকাশ করা হয় না নানান কারণে, ব্লু বুক আছে। ব্লু বুক মান্যতা হচ্ছে মানে অত্যন্ত জরুরি এবং ইটস এ কনসিডার্ড এজ এ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এবং এটা কিন্তু কেউ যদি মনে করে যে পশ্চিমবঙ্গের সরকার সংবিধান মেনে চলেনি, সেটাও কিন্তু তার ব্যাখ্যা করা যেতে পারে। রাষ্ট্রপতিকে অসম্মান এটা করা যায় না। আমরা যিনি উনি যে পার্টি থেকেই আসুন, যে মুহূর্তে উনি রাষ্ট্রপতি হয়েছেন, তার কোনো ধরনের কাজকর্ম ভারতীয় হিসাবে আমরা সেটা করতে পারি না। তার বিরোধিতা আমাদের সংবিধানের বিরোধিতা বলেই কিন্তু গণ্য হয়ে থাকে। তো যাই হোক, যারাই রাজনীতি করুক, আমি জানি যে ধরনের কথা হচ্ছে, রিপোর্ট চাওয়া হয়েছে 5টার মধ্যে, কি হয়েছে না হয়েছে আমরা জানি না। এইটা হয়তো রাজনীতির জায়গায় শুরু হয়েছে, রাজনীতি হয়তো মুখের রাজনীতি যেটা চলছে। কিন্তু একটা তো মানুষকে বোঝানো দরকার, যেটা করা যায় না। আমরা যদি রাষ্ট্রপতি পদকে যদি এইভাবে একটা রাস্তার আলোচনার মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা ভারতীয় সংবিধানের যে ক্ষতি করবো, আমরা মনে হয় কারুর সে ধরনের শ্রদ্ধা সেখানে নেই। শ্রদ্ধাটা হচ্ছে তার নিজের দলের প্রতি আনুগত্য, সেটা দেখাতে গিয়েই তারা মনে করছেন যে যে কোনো ধরনের ক্ষতি করে দেওয়া যেতে পারে। যাই হোক, যে কথাটা পাকিস্তান বলতে পারে, অন্য ভারতের শত্রু দেশ বলতে পারে, ভারতবর্ষের মাটি থেকে ভারতবর্ষের সংবিধানের প্রতি, ভারতবর্ষের রিপাবলিকের প্রতি যে অসম্মান করা হচ্ছে, আর রাষ্ট্রপতি নিজে বলেছেন
আর অন্য কোনো কে কোথা থেকে কোনো জায়গা থেকে শোনার দরকার নেই। রাষ্ট্রপতি নিজে যখন এই অভিযোগ করেছেন, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমি বলবো যে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার শুধু নয়, এটা সংবিধানের লঙ্ঘন, এবং এক ধরনের যারা করেছেন তাদের তরফ থেকে যদি ক্ষমা না আসে তা আমরা বুঝতে হবে যে তারা দলীয় স্বার্থের বাইরে যেতে পারছেন না। অর্থাৎ রাজাগোপাল বাবু বলছেন একদম দলীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ রাষ্ট্রপতিকে সম্মান দিচ্ছেন না। উত্তরবঙ্গে দেখুন এই রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলে স্থান পরিবর্তন নিয়ে বিতর্কের জল কত দূর গড়ালো। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে লজ্জাযাত্রা করল বিজেপি। দেখুন। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সাংসদ ও বিজেপির রাজ্য এসটি মোর্চার সভাপতি খগেন মুর্মু। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, আমরা তো মনে করি যে এখানে ক্ষমা চাওয়া শুধু না, তাকে পদত্যাগ করতে হবে। রাজ্য সরকারে থাকার, মুখ্যমন্ত্রী পদে বসে থাকার তার কোনো অধিকার নেই। খগেন মুর্মু বললেন আর তার কথা মানতে হবে এরকম তো কোনো কিছু নয়। ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, সেখানে কেন্দ্রীয় সরকার জমিদার নন, আর রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকারের প্রজা নন। এটা মনে রাখা দরকার, যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার করার চেষ্টা করছে এবং বিজেপি সেটাই বোঝানোর চেষ্টা করছে। শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে শনিবার উত্তরবঙ্গে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারই অনুষ্ঠানস্থল বদল ঘিরে বিতর্ক জানিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি। নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে তৃণমূলও। এই পরিস্থিতিতে এদিন শিলিগুড়িতে লজ্জা যাত্রা করল বিজেপি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করেন। আমরা চাই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে রাষ্ট্রপতির যে অসম্মান হয়েছে তার জন্য যে নির্ধারিত যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং রাজ্যের সরকারের আধিকারিক থেকে শুরু করে যারা, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। অন্যদিকে আলিপুরদুয়ারের চৌপথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে ছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা সহ নেতৃত্বরা। আলিপুরদুয়ারের কুমারগ্রামে বিধায়ক মনোজ ওরাওয়ের উপস্থিতিতে বিক্ষোভ দেখায় বিজেপি। দ্রৌপদী মুর্মুর সম্পর্কে প্রথমবার সাথে এই ঘটনাটি ঘটেছে এটা নয়, এর আগে যখন দ্রৌপদী মুর্মু পদপ্রার্থী ছিলেন আমি পুরো ব্যাপারটা দেখছিলাম, আমি তখন বিধায়ক ছিলাম, পুরো ব্যাপারটা আমি দেখছিলাম। তখন এই বর্তমান সরকারের একজন তখন কারামন্ত্রী ছিলেন অখিল গিরি, তিনি কিন্তু উনার গায়ের রং দিয়ে কিভাবে অঙ্গভঙ্গি করে বলেছেন সেটা কিন্তু নতুন নয়। আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড গ্রহণ করলাম। মেয়র রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাম মন্দির যখন উদ্বোধন করছিলেন রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি কি ডেকেছিলেন? তখন কথা হলো ডাকেননি, ঘটনা হলো ডাকেননি। তাহলে আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না। আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, ঠিক আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে না, এটা ওনার কোনো দোষ নেই। এদিন ধর্মতলার ধর্ণা মঞ্চে আদিবাসীদের সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন মুখ্যমন্ত্রী। হিন্দল দে, সনদ ঝা ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একেবারে রাষ্ট্রপতিকে তৃণমূল কংগ্রেস অপমান করেছে বলে অভিযোগ করছে বিজেপি। শতরূপাদির দল একেবারে গতকাল থেকে বলে চলেছে যে তৃণমূল কংগ্রেস অপমান করেছে। শুধুমাত্র রাষ্ট্রপতির নয়, রাষ্ট্রপতির পাশাপাশি সংবিধানকেও অপমান করা হয়েছে।
আপনারা দেখেছেন গতকাল প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ স্বরে আক্রমণ করেছেন। কিন্তু আমি বলছি শতরূপাদি রাজ্য বিজেপির সেই প্রতিবাদটা কোথায়? অখিল গিরি যখন রাষ্ট্রপতিকে চূড়ান্ত জঘন্য ভাষায় আক্রমণ করলেন, সেক্ষেত্রেও বিজেপির তরফে সেই চূড়ান্ত প্রতিবাদ, নিন্দা এবং রাস্তায় নেমে আন্দোলন দেখা যায়নি, নাকি গত 24 ঘন্টায় রাজ্য বিজেপির তরফে সেই স্তরে আন্দোলন দেখা গেছে? না না, তোমরা তখনও দেখিয়েছিলে আমাদের প্রতিবাদ, এখনো দেখাচ্ছ আমাদের প্রতিবাদ, তারপর জিজ্ঞেস করছো আমাদের প্রতিবাদ। হ্যাঁ, আমি বলছি প্রধানমন্ত্রী যেখানে 24 ঘন্টার মধ্যে দুবার, একবার সোশ্যাল মিডিয়া এবং একেবারে একটা দিল্লিতে অনুষ্ঠানে গিয়ে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করছেন, তার 10 গুণ বেশি তো রাজ্য বিজেপির এই রাজ্যে হওয়া উচিত ছিল, সেটা কি দেখা যাচ্ছে? প্রথমত রাষ্ট্রপতিকে বিজেপির এই পরিধির মধ্যে টেনে নিচে হিচড়ে আনাটাই ভুল, কারণ এটা এন্টায়ার রাজ্যের অপমান। আপনার সঙ্গে 100% একমত, কিন্তু আপনারা যেহেতু বলছেন তৃণমূল কংগ্রেস অসম্মান করেছে, সেই কারণে বলছি। তৃণমূল তো করেইছে, এবং তৃণমূল করেছে সেটা তোমরাই দেখিয়েছো, যেভাবে অঙ্গি ভঙ্গি করে প্রথমে অখিলগিরি এবং তারপরে এখন খোদ মুখ্যমন্ত্রী নিজে 50 বার আসবো, পেছন পেছন ঘুরবো, এটা কি ধরনের কথাবার্তা? তো এর ওপরে রাজ্যের মানুষ যে জেরেটে প্রতিবাদ করবে আর 50 দিনের মধ্যে, তখন সেটা বুঝবে। আমি জাস্ট এর মধ্যে কয়েকটা কথা একটু বলে নিই। অনেকগুলো কথা উঠলো। একটা প্রশ্ন ছিল যে কেন রাম মন্দির যখন উদ্বোধনে ডাকা হয়নি, ওখানে বলাই হয়েছিল অনেক সিনিয়র যারা থাকবেন তাদের সিকিউরিটি হ্যাজার্ড এতটাই, ওখানে আর অন্য লোককে ডাকা হবে না। দ্বিতীয়ত হচ্ছে পার্লামেন্ট নিয়ে প্রশ্ন উঠলো, পার্লামেন্টের মধ্যে মানে আমি বলি সেটা রাষ্ট্রপতি ক্ষেত্রে প্রযোজ্য সিকিউরিটি কনসার্ন, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়। দেখো, এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা জানানো হয়েছিল যে যতগুলো ভিআইপি গেছে তার উপরে মানে প্রেসিডেন্টের সিকিউরিটি ন্যাচারালি আরো বেশি। এক সেকেন্ড মিতাদি, আমি কোনো কথা বলিনি তোমার সময়। আরেকটা কথা, বারবার এই কথাটা উঠছে যে পার্লামেন্ট যখন ইনঅগ্রেট হয়েছিল তখন নাকি ডাকা হয়নি। পার্লামেন্টের মধ্যে প্রেসিডেন্ট কোথায় পড়ে? প্রেসিডেন্ট তো অনেক উপরে, তাকে কেন ওর মধ্যে ডাকা হবে? কেন তোমরা যেমন বিধানসভার ক্ষেত্রে রাজ্যপালের ভাষণ, সংসদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভাষণ, রাষ্ট্রপতির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়, রাষ্ট্রপতির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়, পার্লামেন্ট থেকে সব আইন স্বীকৃতি পায় রাষ্ট্রপতির স্বাক্ষরে। রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, পার্লামেন্টের রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পার্লামেন্টের উদ্বোধনে না ডাকাটা রাষ্ট্রপতিকে অপমান করার সামিল। তার পেটের সন্তানকে নষ্ট করে দিয়েছে তৃণমূল, বারবার দোষী। আদিবাসীদের তারা নখের যোগ্যী, পায়ের নখের যোগ্যী মনে করে না। আর আরএসএস এর কথা বলছো, আমাদের তো ঘোষিত নীতি, অন্তর্দয় আমাদের ঘোষিত নীতি। বিজেপি আর কংগ্রেস এতদিন ধরে এমন একটা নেতৃত্ব চালিয়েছে, গান্ধী ফ্যামিলির বাইরে তারা ভাবতে পারে না যে অন্য কাউকে তারা গরিবী হাটাও করে করে 70 বছর কাটিয়ে দিল। গরিব হটে গেল, গরিব মানুষ মারা গেল, গরিবী না না ঠিক আছে। আমার কথা হচ্ছে আউট অফ সিলেবাস প্রশ্ন বললে খুব স্বাভাবিকভাবে মানে অন্য জায়গায় চলে যাচ্ছে বিজেপি। আমার কথা হচ্ছে যে আমার পরিষ্কার কথা, আমাকে বলতে দিয়েছে। আমি বলছি রাষ্ট্রপতির ভূমিকা পার্লামেন্টে কিভাবে রয়েছে, এটা আমার মনে হয় শতরূপা ম্যাডাম নিজে জানেন। ফলে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে যে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়, পার্লামেন্ট থেকে যে আইন পাস হয়, সেই আইনের স্বীকৃতি পায় রাষ্ট্রপতি স্বাক্ষর ছাড়া, স্বীকৃতি পায় না। ফলে রাষ্ট্রপতিকে না ডাকাটা এটা মানে অপমানেরই সামিল, এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা যে কথাটা বলতে চাইছি, এটা রাষ্ট্রপতি পদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, পূর্ণ সমর্থন রয়েছে, পূর্ণ সম্মান রয়েছে। কিন্তু রাষ্ট্রপতিকে বিজেপি যে জায়গায় নামিয়েছে, আমি বলছি একটু বলতে দিতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি পদকে আমি এই যে উনি যে রাষ্ট্রপতি, এখন যিনি রাষ্ট্রপতি তার আগের যিনি ছিলেন রামনাথ কোবিন্দ, তা সেই কোবিন্দের সময় তিনি যখন রাষ্ট্রপতি, সেই সময় আপনাদের স্মরণে আছে মহারাষ্ট্রে খুব অল্প মানে মাঝরাত্রিরে রাষ্ট্রপতি শাসন তুলে নিলেন। এই দেবেন্দ্র ফডনবিস সঙ্গে সঙ্গে সাক্ষ্য নিল, সিএম হিসেবে শপথ নিল, এবং তারপরে আমরা দেখলাম সেই শপথ টিকল না। আমি বলছি যে এই যে রাজনৈতিক প্রয়োজনে একজন বয়স্ক মানুষকে রাষ্ট্রপতি হিসেবে মাঝরাত পর্যন্ত জাগিয়ে রাখা, রাজ্যপালকে সজাগ করে রাখা মহারাষ্ট্রের, এতে
অর্থাৎ এটা নির্ভর করে বিজেপির রাজনৈতিক সুমন বাবু, আপনি কি ভুলে গেছেন? আপনি নিশ্চয়ই স্মৃতি আপনার এতটা বিস্তৃত হয়ে যায়নি কি করে অখিলগিরি কি ভাষায় আক্রমণ করেছিলেন? অখিলগিরি তীব্র বিরোধিতা করেছিলেন। না, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। অখিলগিরি যে বিদ্রুপ ভাষায় একেবারে আক্রমণ করেছিলেন রাষ্ট্রপতি, অখিলগিরি কিন্তু ক্ষমা চাননি। সুমন বাবু, রাষ্ট্রপতির সম্পর্কে যে কথা সেই সময় হয়েছিল তার তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয়েছিল। ফলে আজকে আমরা দেখছি যে কথাটা একটু আগে উঠলো, আপনি বলুন তো, একটু আগে এত চেঁচালে হবে না, বিনা তথ্যে চেঁচালে হবে না, বিনা তথ্যে চেঁচালে হবে না। আমার কথা হচ্ছে না, একটু আগে শুভময়দা বললেন যে মানে সবকিছু একটা নিয়মনিষ্ঠভাবে চলা উচিত এবং কেন্দ্র রাজ্যের সম্পর্কটাও সুসম্পর্কের ভিত্তিতেই চলা উচিত। আমি তো এইটাই শুভময়দাকে মনে করিয়ে দেবো যে সেটা তো দুতরফেই প্রযোজ্য। ধরুন এই যে রাজ্যপাল চেঞ্জ হলো হঠাৎ করে পশ্চিমবঙ্গে, সেই রাজ্যপাল চেঞ্জ হয়ে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন যে অমুক রাজ্যপালকে সরিয়ে দেওয়া হয়েছে আর উনি আসছেন রাজ্যপাল হিসেবে। আসলে ভারতীয় সংবিধান অনুযায়ী যে একটা প্রথা রয়েছে, সেই প্রথায় সাধারণভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে মুখ্যমন্ত্রী। আমি শুধু একটা কথা বলি, এটা কোনো প্লিজ আমি সবাইকে থামালাম। আমি বলছি সংবিধানে একেবারে লিপিবদ্ধ করে কোথাও বলে দেওয়া নেই যে একেবারে এইটা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারকে আলোচনা করতে। আমি বলছি এবার আমাকে বলতে দিন, প্রথার কথা বলছেন, ঠিক এইরকম প্রথা হচ্ছে রাষ্ট্রপতি যখন যে কোনো রাজ্যে যখন যাবেন সেটা যে প্রোটোকল রয়েছে সেটাও প্রথা, সেই প্রোটোকলটা মানা হচ্ছে কিনা। কিন্তু তথ্যের কথা বলছিলেন, শুভম মৈত্রের কাছে যাওয়ার আগে আমি তথ্যটা দর্শকদের স্মরণ করিয়ে দিই। এক হচ্ছে অখিলগিরি ক্ষমা চাননি, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে। এবং দ্বিতীয় কথা, এই এত বড় অত্যন্ত খারাপ কথা রাষ্ট্রপতি সম্পর্কে বলার পরেও কারামন্ত্রী হিসেবে স্বপদে অখিলগিরি বহাল ছিলেন। হ্যাঁ, শুভম মৈত্র প্লিজ শুভম মৈত্র, আমি সবাইকে থামালাম। শুভময়দা, সুমনদা যে দুটি কথা বলেছেন, সত্যি তো আমাদের রাজনীতির আলোচনায় যুক্তি প্রতিযুক্তি এবং হোয়াট অ্যাবাউটিজম সবসময় চলে। সুমনদা দুটি পয়েন্ট মূলত দিয়েছেন, একটা হচ্ছে আউট অফ সিলেবাস প্রশ্ন নিয়ে, সেটা একেবারেই সত্যি। ওনার দলে যারা রাজ্যসভায় গেছেন তাদের কাছে আউট অফ সিলেবাস প্রশ্ন করলে তারা এই ক্রিকেটের বাজারে ফার্স্ট টিমে আছেন কিনা সেই উত্তরটিও পরিষ্কারভাবে দিতে পারেন না। এবং দ্বিতীয়, সুমনবাবু যেটা খুব পরিষ্কার করে বললেন যে অমিত শাহ নাকি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখন সেই ফোনের কথা তো আমরা শুনিনি এবং এটা সরকারি কিনা সেটাও কিন্তু আমরা সত্যি জানি না। যাই হোক, অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যখন কথাবার্তা বলছিলেন সেটা তৃণমূল বিজেপি সেটিং নিয়ে না রাষ্ট্র এবং রাজ্যের, কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক নিয়ে, এই নিয়েও একটা গভীর আলোচনা হতে পারে। এই দুটো আমার মূল, এটা হচ্ছে যুক্তি প্রতিযুক্তির আলোচনা, খুব গভীর নয়। গভীর আলোচনার জায়গায় যেটা যাবে সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এই যে সাঁওতালদের যে আন্তর্জাতিক সম্মেলন চলছে, ওনারা কিন্তু বঞ্চিত বহু বছর ধরে এবং আমাদের দুটি খুব ভালো রাজত্ব আমাদের দেশে কাজ করেছে। একটি বাজপেয়ীর আমলে 98-99 থেকে 2003-04 এবং তারপর ইউপিএ সরকার, প্রথম যে ইউপিএ সরকার 5 বছর, এবং বাজপেয়ী রাজত্বের একেবারে শেষের দিকে কিন্তু আমাদের 8ম শিডিউলে এই সাঁওতালি ভাষা আসে অলচিকি স্ক্রিপ্ট দিয়ে, এবং সেই আলোচনাগুলো আসা দরকার। তাদের সংস্কৃতির বিষয়গুলো নিয়ে যে আলোচনাটা আমাদের এই আলোচনায় হারিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে, এটা তো একেবারে সত্যি কথা যে ভারতের রাজনীতির একটা এলিটিজম আছে এবং ভারতের রাজনীতির একটা ক্রোনি ক্যাপিটালিজম আছে, এগুলো তো ঢুকে আছেই ভারতের রাজনীতির মধ্যে। তা সত্ত্বেও একটা গণতন্ত্র আমরা চালিয়ে যাচ্ছি। ফলে সেখানে কিন্তু যেটা হারিয়ে যাচ্ছে, 240 বছর আগে তিলকা মাঝির যে আন্দোলন, তার 60 বছর পরে সিধু কানুর কথা, আমরা এখানে ডহরবাবু নিয়ে যদিও আলোচনা করছি না, সিধু কানুকে নিয়ে আলোচনা করছি, এবং তারপর চাঁদ ভৈরবের যে আলোচনা, এবং আজ যে নারী দিবসের একেবারে এই জায়গায় দাঁড়িয়ে তো আলোচনা করতেই হবে ফুলু ঝানো, দুজন সেই সাহসী মহিলা, তাদের কথা যারা কুল বিদ্রোহের একেবারে সামনের সারিতে ছিলেন 1855 সালে। ফলে রাজনীতির তরজায় যতই তৃণমূল, বিজেপি বা কংগ্রেস, সিপিএম তাদের রাজনীতির তরজায় যতই আমাদের জিনিসগুলোকে লুকিয়ে ফেলা হোক, একটা হচ্ছে নিম্নবিত্ত মানুষ, পিছিয়ে থাকা মানুষের প্রতি শোষণ আজকের ভারতবর্ষেও স্বাধীনতার এত বছর পরে যে একটানা চলছে, সেই আলোচনার থেকে আমাদের যে রাজনৈতিক তরজা, সেই তরজায় কিন্তু একেবারে সেই মানুষগুলোর উন্নয়নের কোনো কথা নেই, যে কথাটা এই আন্তর্জাতিক সম্মেলনের সময় আলোচিত হচ্ছে না। এবং যে রাজনৈতিক দলগুলি
নির্বাচনের সময় সমাজ, মানুষ এবং রাজ্য, দেশ তার উন্নয়নকে এড়িয়ে গিয়ে রাজনীতির মধ্যে ঢুকে পড়ে, নিজের ভালো কাজের কথাগুলো না বলে হোয়াট অ্যাবাউটিজমে যায়। আজকে তৃণমূল কংগ্রেস অন্য রাজ্যে কিভাবে উপজাতিদের ওপর আক্রমণ হচ্ছে বা কি হচ্ছে তার জন্য কমিটি বানাবে বলছে, নিজের রাজ্যে যে কথাটা তৃণমূল তার উত্তরে বলবে মণিপুরে যাওয়া হচ্ছে না কেন। এই হোয়াট অ্যাবাউটিজম থেকে বেরিয়ে রাজনৈতিক দলগুলোকে কিন্তু কোনো একটা সময় আয়নার সামনে নিজেদের গিয়ে দাঁড়াতে হবে। যতদিন তারা না দাঁড়াচ্ছেন এই সমস্যা চলবে। শুভময়দা, এগুলো এনসিআরবি রিপোর্ট বলছে, অন্য কেউ নয়। আমি যে তথ্যগুলো বললাম, এবার দেখুন এই যে বিষয়গুলো উঠে আসছে যে আদৌ এই জনজাতি বা আদিবাসীদের উন্নয়নের জন্য কি কোনো রাজনৈতিক দল ভাবিত, শাসক দল বা কেন্দ্রের শাসক দল, মানে এই রাজ্যের কথা বলছি। এদিকে রাষ্ট্রপতি সফরে দেখুন এই প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়েই রিপোর্ট তলব করা হয়েছে। এই নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দেখুন, দেশের সাংবিধানিক প্রধান, প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, তার সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। প্রধানমন্ত্রী জি মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কেন ওই রকম একটি চেয়ার, ওই রকম একটি পদকে নিয়ে পলিটিক্স করছেন ভারতীয় জনতা পার্টি? এদিনই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে লেখেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির প্রোটোকলের প্রতি চরম অবজ্ঞা, জাতির সর্বোচ্চ পদের মর্যাদার ওপর এক বেনজির আক্রমণ এবং এর তীব্র নিন্দা করা উচিত। এই ঘটনাটি আমাদের আদিবাসী সম্প্রদায়ের প্রতি তৃণমূল সরকারের শ্রদ্ধার অভাবকেও প্রকাশ করে, যাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য। একদিকে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন সভাস্থল ঘিরে বিতর্ক, অন্যদিকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মুখ খোলার পর শনিবার রাতেই কিছু নথি সামনে এনে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে দাবি করেছেন, রাষ্ট্রপতির সচিবালয় থেকে অনুমোদিত যে তালিকা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী মাননীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানান এবং বিদায় জানান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি। মুখ্যমন্ত্রী ওই তালিকায় ছিলেন না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নিয়ম ভঙ্গ হয়নি। বিজেপি দেশের সর্বোচ্চ পদকে অসম্মান করছে এবং নিজেদের দলীয় স্বার্থে সেটিকে অপব্যবহার করছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি, অর্গানাইজ করেছে ওয়ান প্রাইভেট অর্গানাইজেশন। সো উই ডোন্ট ডিসরেসপেক্ট আওয়ার চেয়ার। आवर मेयर वाज प्रेजेंट देयर। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। শনিবারই টিম পাঠিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। রবিবার টিম গঠন করে দেন তিনি। দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই বাংলার মানুষ, অ্যাকসেপ্টেড, গ্রহণ করলাম। এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে রিপোর্ট কার্ড ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। এদিকে রাষ্ট্রপতির সভাস্থল ঘিরে বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন সদ্য প্রাক্তন রাজ্যপাল। Our president is a very experienced, very balanced, very dignified person. She may have her own reasons for commenting like that. I am nobody to comment on what the president has said. সব মিলিয়ে এই বিতর্কের জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার এবিপি আনন্দ। গোটা ঘটনায় কোথায় কোথায় প্রোটোকল ভঙ্গ হয়েছে, যে যে অভিযোগগুলো উঠে এসেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে। রাজাগোপাল বাবু, আর গতকালই আমরা দেখেছি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা একেবারে মুখ্যমন্ত্রীর গলায় আমরা শুনতে পেয়েছিলাম। আজকে যখন বীরবাহা হাসদা বললেন তখন সঙ্গে সঙ্গে তিনি টিমও গঠন করে দিলেন। আমি বললাম, এই যে আকচি আক্রমণ, পাল্টা আক্রমণ এবং এই যে জায়গাটা তৈরি হয়েছে, কোন দিকে জল গড়াচ্ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, দেখুন, এটা তো পরিষ্কার যে ভারতবর্ষের প্রথম একজন ট্রাইবাল মানুষকে বা রাষ্ট্রপতি করা হয়েছে। এর আগে তো হয়নি কেউ। তার এবং ট্রাইবালরা যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার একটা বড় অংশ রয়ে আছে, এরাই হচ্ছে আদিপুরুষ, যে শব্দটা আগে আমি ব্যবহার করেছি। এবং স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গেরও রাজনীতিতে ট্রাইবালদের ভূমিকা যথেষ্ট। এদের ভোটটা বেশি ইম্পর্টেন্ট অনেকের কাছে। এদের জীবনযাত্রা কীভাবে বাড়লো, উন্নয়ন হলো, সেগুলো নিয়ে খুব একটা কেউ দেখতে চায় না। দেখতে চায় যে এদের ভোটটা আমি পাবো কিনা। তো যার ফলে যেটা ঘটে যে এরা উপেক্ষিতই থেকে যায়। এদের
যদি দেখা যে সমস্ত ট্রাইবাল এলাকায় গিয়ে যদি যাওয়া যায়, এদের ডিমান্ড অত্যন্ত অল্প, কি সাদামাটা এবং জীবন। রাজাগোপাল বাবু একটু হ্যাঁ। উল্লেখ করে দিই, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন এ রাজ্যে আদিবাসীদের জন্য কি কি কাজ হয়েছে, কি উন্নয়ন হয়েছে, সে পুরো রিপোর্ট কার্ডটা রাষ্ট্রপতির কাছে তুলে দেবেন। 10 জনের যে টিম গঠন করে দিয়েছেন তারা তুলে দিতে যাবেন। হ্যাঁ, তাহলে ওই ছাপানো আছে এনসিআরবি রিপোর্ট, যেটা স্টেট গভর্নমেন্ট পাঠিয়েছে। এনসিআরবি তো নিজস্ব রিপোর্ট কি বলে কিছু নেই, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট যেগুলো দেয় সেগুলোই ওরা ছাপে, সেই কয়টা কপি হয়তো দেবে। এগুলোর কোনো মূল্য নেই রাষ্ট্রপতির কাছে। কাগজে কলমে আদিবাসীদের জন্য কি করা হয়েছে সেটার কোনো মূল্য নেই। সাঁওতালদের একটা কনফারেন্স হলো, সেখানে ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেটা নিরসন করার দায়িত্ব তো রাজ্য সরকারের ছিল। সাঁওতালদের একটা কনফারেন্স হচ্ছে, তাদের সত্তার সেখানে পরিচয় দেওয়ার একটা সুযোগ ঘটছে। সেই জায়গায় যে কোন জায়গায় হবে কোথাও হবে না, এই যে একটা কনফিউশন সৃষ্টি করা, সেটা অত্যন্ত আমার মনে হয়েছে যে যারা এর মধ্যে রয়েছেন তারা হয়তো রাষ্ট্রপতিকে অবজ্ঞা করতে গিয়ে আমার ট্রাইবালদের কিন্তু অসম্মান করে দিলেন। এটা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই যে এটা কিন্তু সঠিক কাজ হলো না। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে ট্রাইবাল সমাজের প্রতি সে ধরনের সৌজন্য একেবারেই আমরা দেখাইনি। তো যাই হোক, আমি আরেকটা কথা যদি অনুমতি নিয়ে বলতে চাই, যে এই কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল, আমাদের মনে পড়লো সংবিধানের 79 ধর্মধারা, সেখানে কিন্তু আমাদের বলা হচ্ছে লেজিসলেটিভ মানে হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড 2 হাউসেস, বুঝেছেন? সুতরাং প্রেসিডেন্ট যে আমাদের লেজিসলেটিভের অংশ নয় যদি কেউ ভেবে থাকে, সেটা কিন্তু ভুল। আবার 155 ধারা পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা যদি কোনো রাজ্যপাল নিয়োগ করব, সেখানে রাষ্ট্রপতি কাউন্সিল অফ মিনিস্টারের হেডেড বাই প্রাইম মিনিস্টার শুনবেন, সেখানে কিন্তু কোনো কনসালটেশনের প্রয়োজন নেই। আমরা জানি যে সরকারিয়া কমিশন, পুঞ্চি কমিশন, তারা এই ধরনের প্রস্তাব করেছে কনসালটেশন হোক, কিন্তু কনসালটেশন কোনোভাবেই, সংবিধান এত পরিবর্তন হয়েছে, কেউই, তৃণমূল কংগ্রেসও বলেনি, কোনো দলও বলেনি সংবিধানে এই ধরনের জিনিস ঢোকানো উচিত। আমি এইখানে মিতা চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, আমি রিপোর্টের কথা হচ্ছে, একটা রিপোর্ট তো রাজ্যের মুখ্য সচিবের কাছে চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। দেখুন, রেসপন্সিবিলিটি ফিক্স আপ হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখন সেই রিপোর্টে কি থাকবে আমরা জানি না, কিন্তু রিপোর্ট কার্ডের কথা বলা হচ্ছে। মিতাদি, এর আগে দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন রাজ্য, মূলত বিজেপি শাসিত রাজ্যে কোনো ক্রাইম হলে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হতো। এইবারে আরেকটা টিম পাঠানো হচ্ছে 10 দিনের জন্য, তারা ওই ডেভেলপমেন্টের একটা রিপোর্ট কার্ড কার্যত রাষ্ট্রপতির হাতে তারা তুলে দিতে চলেছে। দেখুন, ইচ্ছাকৃতভাবে যদি কোথাও প্রোটোকল ভঙ্গ হয়ে থাকে তাহলে তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া দরকার, এবং আমরা এখনও বলছি যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ দরকার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। এবং যে কোনো ফেডারেল স্ট্রাকচার, সেখানে কেন্দ্রে কংগ্রেসের সরকার থাকুক, বিজেপির সরকার থাকুক, যে কোনো দলের সরকার থাকুক, এই ওয়ার্কিং ইকুয়েশন ছাড়া কিন্তু কোনো রাজ্য সঠিকভাবে উন্নয়ন করতে পারবে না। কাজে এই ওয়ার্কিং ইকুয়েশনের উপরে কিন্তু আমরা বারবার জোর দিচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, একটু আগে আমাদের বিজেপির প্রতিনিধি এখানে বললেন যে পার্লামেন্টে রাষ্ট্রপতির কি রোল, সেটা কিন্তু ফ্যাকচুয়ালি ভীষণ ইনকারেক্ট। আমি একটু বলে নিই, তোমায় ইন্টারাপ্ট করিনি তো। প্রথম ওদের যে অধিবেশন শুরু হয় সেটাই রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হয়, রাষ্ট্রপতির অ্যাড্রেস দিয়ে শুরু হয়। কাজে সেই পার্লামেন্টের ইনঅগারেশনে, উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো কিন্তু তাকে অপমান করাই হচ্ছে। রাম মন্দিরের ভূমি পূজন হোক কি রাম মন্দিরের উদ্বোধন হোক, সেখানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো, যেখানে এতগুলো ভিভিআইপির সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হচ্ছে, শুধু রাষ্ট্রপতির অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হচ্ছে না, এটা কিন্তু ফ্লড লজিক, এটা হাস্যকর লজিক, এটা বিশ্বাসযোগ্য নয়। তৃতীয় কথা আমি বলবো, আমরা এখানে আদিবাসীদের উন্নয়ন নিয়ে কথা বলছি, যে তাদের কি স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, তাদের কি আর্থিক উন্নয়ন হয়েছে, তাদের উপরে অত্যাচার কমেছে কিনা, ক্রাইম কমেছে কিনা। একটু আগে এনসিআরবি ডেটা কোট করা হচ্ছিল যে তাদের উপরে ক্রাইম রিসেন্ট ইয়ার্সে আরো বেড়েছে এবং অত্যাচার বেড়েছে। আমাদের নেতা, ভারতবর্ষের বিরোধী দল নেতা শ্রী রাহুল গান্ধী একটা দাবি বারংবার জানিয়েছে, সেটা হচ্ছে কাস্ট সেন্সাসের প্রয়োজন। আমরা বারবার বিভিন্ন রাজ্যে এবং আমাদের শাসিত কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানাতে সে কাস্ট সেন্সাস করাও হয়েছে। আমরা বলেছি যে আমাদের এখানে রিজার্ভেশন হওয়া উচিত কাস্ট পার্সেন্টেজ দিয়ে। আমাদের এখন অবধি সেন্সাস হয়নি, কাস্ট সেন্সাস নিয়ে কোনো উল্লেখ করছে না। আমি একবার মিতাদি থামাচ্ছি, তার কারণ মুখ্য নির্বাচন কমিশনার তিনি এসেছেন কলকাতা বিমানবন্দর থেকে, সরাসরি দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার রাজ্যের নির্বাচনের আগে কি পরিস্থিতি, প্রস্তুতি পর্ব একেবারে খতিয়ে দেখবেন। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, সরাসরি এই ছবি দেখছেন।
ডিজি থেকে শুরু করে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি প্রত্যেকে উপস্থিত একেবারে জ্ঞানেশ কুমার এবং তার পুরো ফুল বেঞ্চকে স্বাগত জানানোর জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গোটা এয়ারপোর্ট জুড়ে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা তাদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। একাধিকবার কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসে পৌঁছেছেন। আচ্ছা, তাকে কেন্দ্র করে কোনো অনবহিত ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর পুলিশ ছাড়াও কিন্তু র্যাফের যারা বাহিনী তারা রয়েছেন, সেন্ট্রাল ফোর্স, তাদেরকেও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। জ্ঞানেশ কুমারকে আমরা দেখতে পাচ্ছি একেবারে গাড়ির বাঁদিকে তিনি বসে রয়েছেন এবং এই মুহূর্তে তাদের গন্তব্য সেক্টর 5 নিউ টাউনের একটি 5-তারা হোটেল এবং সেখানে গিয়েই তারা কিন্তু আজকে রাতে সেখানে থাকবেন এবং আগামীকাল সেই হোটেল থেকেই কিন্তু শুরু হবে একেবারে জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চ, এই ফুল বেঞ্চের যে বৈঠক, ভোট প্রস্তুতির বৈঠক। আমরা দেখতে পাচ্ছি জ্ঞানেশ কুমার তিনি কিন্তু হাত নাড়ছেন এবং কলকাতা সফরে এসছেন এই মুহূর্তে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, চিফ ইলেকশন কমিশনার, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তার যে ফুল টিম সেই টিমও কিন্তু একেবারে পরপর বিভিন্ন গাড়িতে কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানেশ কুমার তার গন্তব্য এই মুহূর্তে নিউ টাউনের হোটেল এবং সেই নিউ টাউনের হোটেলের দিকে কিন্তু এগিয়ে চলেছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের কনভয় এবং তার সঙ্গে তার ফুল বেঞ্চ। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, দমদম। একেবারে অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, কেননা 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং ভোটের দিনক্ষণ ঘোষণা, তার আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে পৌঁছেছে। দেখুন, এই আলোচনা যখন চলছে, অর্থাৎ রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বিতর্ক, প্রোটোকল ভাঙা, সমস্ত কিছু নিয়ে অভিযোগ, তার মধ্যেই রাজ্যপালের হঠাৎ বদল, তা নিয়েও কিন্তু আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে। রাজ্যপাল কি বললেন? প্রবেশ যেমন আছে তেমনি প্রস্থানও আছে। কখন খেলা শেষ করতে হবে সেটা জানা জরুরি। পদত্যাগ করার পর প্রথম কলকাতায় এসে এই মন্তব্যই করেছেন সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে পদত্যাগের কারণ বা রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে যে বিতর্ক চলছে, কোনো মন্তব্যই করতে চাননি তিনি। সদ্য প্রাক্তন রাজ্যপাল বলেন, সঠিক সময় আসা পর্যন্ত গোপন থাকবে ইস্তফার কারণ। লোকেরা জানতে চাইবে 3.5 বছর উনি কেন পদত্যাগ করলেন। মন্তব্য করেছেন সৌগত রায়। দেখুন, there is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন? বিধানসভা নির্বাচনের আগে তার আচমকা পদত্যাগ করা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। মেয়াদ শেষের আগে এবং বিধানসভা ভোটের আগে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন রাজ্যপাল? এই প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে রহস্য, বেড়েছে জল্পনা। এই আবহে এদিন কলকাতায় আসেন সিভি আনন্দ বোস, তবে স্পষ্ট করেননি ইস্তফার কারণ। I have completed 1200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me to go to the exit. Rule in sports, rules of the game is also knowing when to end the game. When there is an entry as governor, I knew there will be an exit. It was chosen. I was given an opportunity to decide for myself. I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. উনি রহস্য করছেন, কিন্তু লোকেরা তো জানতে চাইবে ওর 3.5 বছর, ওর 5 বছরের টার্ম, 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন? উনি তো অনেক ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছিলেন। আচমকা রাজ্যপাল বদল নিয়ে শনিবার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে সিভি আনন্দ বোসকে। এদিনও এ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সব যত কনস্টিটিউশনাল পোস্ট আছে সব বিজেপি বেচতে আসছে। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? আপনি আমাদের সিআইডিকে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। যিনি আনন্দ বোস ছিলেন, সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। এদিন অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি সিভি আনন্দ বোস। I heard you. What's your reaction to that? There is no action, there is no reaction. এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলাতে এসে বিস্ফোরক কিছু কথাবার্তা বলে, বিস্ফোরক কিছু কাজকর্মকে প্রোৎসাহিত করে কেউ কেউ পদোন্নতি ঘটলো, তারপর হঠাৎ দেখা গেল সমস্ত চোখের সামনে থেকে সে হারিয়ে গেল,
তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে এরকম কিছু ঘটেছে কিনা, এরকম কোনো কারণ আছে কিনা হয়তো যথাসময়ে উনি বলবেন। শনিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল RN রবিকেও নাম না করে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর জন্য। উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। সদ্য প্রাক্তন রাজ্যপাল CV আনন্দ বোস বর্তমানে কলকাতার ভোটার। এদিন তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে এসে ভোট দিয়ে যাবেন। সন্দীপ সরকার ও সোমক লাহিড়ীর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।